Good evening, everybody. Good evening, sir. Good evening, sir. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো? স্যার আমরা তো এই যে নতুন অ্যাডমিশন নিয়েছি স্যার, স্ট্যাম্প করতে যাচ্ছি। সরি, বুঝতেছি না। স্যার আমরা এই যে আজকে ফার্স্ট ক্লাস স্যার, এটা আমার এক ও বড় ভাই আচ্ছা আছে। আচ্ছা। আজকে তো প্রথম ক্লাস নাকি? জি স্যার। আচ্ছা, উপস্থিতি কম কেন আজকে? সবাইকে একটু মেসেজ টেসেজ দিয়ে দেন ক্লাসে জয়েন করার জন্য। এর ফাঁকে আমরা গত ক্লাসের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম পরে আসার জন্য। হ্যালো ইয়াসিন। আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিউট করেন। কে কার সাথে কথা বলতেছেন? বাসায় ইয়াসিন ক্লাস করতে বই বই বাসায়। আমরা গত ক্লাসের কিছু বিষয়ে বলেছিলাম পরে আসার জন্য। করা হয়েছে কি? ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল কোথায় পাওয়া যায়? স্কোপ কতটুকু? গত ক্লাসে আমি একটু আলোচনা করেছিলাম। Where is international humanitarian law to be found? যেমন আমরা ফৌজদারি আইন বললে আমরা বুঝি কি পেনাল কোড, সিআরপিসি, অন্যান্য স্পেশাল ল গুলো। দেওয়ানি আইন বলতে আমরা সিপিসি বুঝি, এসআরএক্ট বুঝি, তারপর এই ট্রান্সফার প্রপার্টি, ল অফ কন্ট্রাক্ট ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। These are the civil law. এখন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বলতে এটার স্কোপটা কতটুকু, কি কি বিষয়, কোন কোন আইন আছে এটার অন্তর্ভুক্ত? আমি গত ক্লাসে এখন থেকে বোধহয় এগুলো পরে আসতে বলছিলাম। হ্যাঁ, কেউ কিছু বলেন, চুপচাপ থাকলে তো হবে না। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বলতে কি বোঝায়, কোন কোন আইন এখানে অন্তর্ভুক্ত? একজনও পারবেন না? স্যার হ্যাঁ, স্যার আমি একটু বাইরে আছি, তারপর বলতেছি রাস্তাতে আর কি। তো আচ্ছা বলেন বলেন। স্যার হিউম্যানিটেরিয়ান ল সাধারণত যুদ্ধক্ষেত্রের জন্য এবং মানবিক দিকের চিন্তা করে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল রচিত। এটা জেনেভা কনভেনশনের মাধ্যমে কতগুলো প্রটোকল এবং ইয়ে আছে,
ইনস্ট্রাকশন আছে এগুলোর মধ্যে। নামগুলো বলেন, আমি জাস্ট ইনস্ট্রুমেন্টের নামগুলো জানতে চাচ্ছি, ইনস্ট্রুমেন্ট গুলা কি? স্যার এটা ইনস্ট্রুমেন্ট মানে খাতা লিখে রাখছি, আমি একটু বাইরে আছি, বাসা যাইতেছি। আচ্ছা, অন্য কেউ বলেন, অন্য কেউ বলেন। হোয়াট আর দ্য মেজর ইনস্ট্রুমেন্ট, হোয়াট আর দ্য মেজর লজ, প্রধান প্রধান আইনগুলো কি কি? আমার প্রশ্ন এটাই। আরে এক পাতার একটা দিছিলাম, শীট দিছিলাম প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে, এক পাতা শীট দিছিলাম একটা আপনাদেরকে। ফোর জেনেভা কনভেনশন, এটা বললে তো মনে শান্তি দিতাম একটু। ফোর জেনেভা কনভেনশন, এটা বলতে পারতেছেন না কেউ? দুইটা এডিশনাল প্রোটোকল, জেনেভা কনভেনশন কেউ কিনেন নাই? আপনাদের কিন্তু পরীক্ষার ডেট হয়ে গেছে, জানেন তো সবাই। পরীক্ষার ডেট বোধ হয় এই ফেব্রুয়ারি 26 থেকে শুরু। একাডেমিক ক্যালেন্ডার পান নাই কেউ এখনো? একাডেমিক ক্যালেন্ডার তো পাওয়ার কথা আপনাদের। সম্ভবত 26 ফেব্রুয়ারি থেকে শুরু। মিড টার্ম। হ্যাঁ, মিড টার্ম। একাডেমিক ক্যালেন্ডারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে। ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত। পরীক্ষার ডিউরেশন হলো 26শে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ। মিছিলের আওয়াজ শোনাচ্ছে কে? হ্যাঁ, সবাইকে দিয়ে দিচ্ছি। একাডেমিক ক্যালেন্ডার পাইছেন? একাডেমিক ক্যালেন্ডার পাওয়া গেছে কিনা? দেখেন ডিউরেশনটা একটু করে দেখেন। ছাব্বিশ থেকে 7ই মার্চ, 26শে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ। হুম।
এটা কি বোঝা যাচ্ছে নি? বোঝা যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা যে প্রশ্নটা করছিলাম কেউ এটা বলতে পারতেছে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল গুলা কি, মেথড ইনস্ট্রুমেন্ট গুলা কি কি? জেনেভা কনভেনশনের কথা বলছিলাম, 4টা জেনেভা কনভেনশন। এই কথা কি বুঝতে কারো সমস্যা আছে? একটু রেসপন্স করতে হবে। এডিশনাল প্রটোকল আছে 2টা। তারপর বলছিলাম 1954 এ কনভেনশন ফর দি প্রোটেকশন অফ কালচারাল প্রপার্টি ইন দি ইভেন্ট অফ আর্ম কনফ্লিক্ট। তারপর বলছিলাম 1972 এর বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন, 1980 এর কনভেনশন উইপন্স কনভেনশন and its 5 protocols, 1933 তে কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, 1997 অটোয়া কনভেনশন অন এন্টি পার্সোনাল মাইন্স। তারপরে বলা হয়েছে দি 2000 অপশনাল প্রোটোকল টু দি কনভেনশন অন দি রাইটস অফ দি চাইল্ড অন দি involvement of children in armed conflict. Many provisions of international humanitarian law are now accepted as customary law, that is, as general rules by which all states are bound. এখন এই ধরনের ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর অনেক প্রভিশন, দোজ আর দি পার্ট অফ কাস্টমারি ইন্টারন্যাশনাল ল। আর কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এটা হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রই কি এই আইন দ্বারা বাউন্ড, কারণ এগুলো আন্তর্জাতিক ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত। তাহলে কি বোঝা গেছে কিনা? মেনি প্রভিশনস অফ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল আর নাও অ্যাকসেপ্টেড অ্যাজ কাস্টমারি ল। তার মানে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর অনেক প্রভিশনই এখন কি কাস্টমারি ল এর অন্তর্ভুক্ত হিসেবে গ্রহণ করা হয়েছে বা গৃহীত হয়েছে। দ্যাট মিন এই রোল গুলো সব রাষ্ট্র মানতে বাধ্য। আমার এই কথা দ্বারা কি বোঝা গেল? সকল প্রভিশন না, কিছু কিছু প্রভিশন, যেমন জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইমস এগেইনস্ট পিস, ওয়ার ক্রাইমস, এই ধরনের অপরাধ সমূহ কিন্তু কাস্টমারি ইন্টারন্যাশনাল ল, and these are accepted by the civilized nations as binding. আমার কথা কি বোঝা গেছে? কথা কি শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। মানে কি বললাম কেউ তো রেসপন্স করতেছে না। ও স্যার, যেমন আর একটা প্রশ্ন করছিলাম, when ওনারা does কি শুনতে পায় না? international humanitarian law apply? কারা কারা শুনতে পায় নাই? স্যার, আমি ওইটা শুনতে পাইনি স্যার। হ্যালো হ্যাঁ, শুনতে স্যার। পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, আমরা কি বলতেছিলাম যেন? ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল কখন অ্যাপ্লাই হবে? When does international humanitarian law apply? When does?
এই পয়েন্টটা একটু সবাই লিখেন। When does international humanitarian law apply? ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল কখন প্রয়োগ হবে? যেমন আমাদের যে রাষ্ট্রীয় ফৌজদারি আইন, এটা কখন প্রয়োগ হয়? যখন মামলার ফৌজদারি সেকশন অ্যারাইজ করে। যখন কোনো হত্যাকাণ্ড ঘটবে, কোনো চুরির ঘটনা ঘটবে, ডাকাতি হবে, রাহাজানি হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, এগুলো যখন পার্টিকুলার আইনে অপরাধ হয়, তখন কি করেন? আপনারা মামলা করেন, তাই না? এখন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর আন্ডারে কখন মামলা হবে, কখন এটা প্রয়োগ হবে, কোন ক্ষেত্রে প্রয়োগ হবে? প্রশ্নটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এটা বলবো, এটা এক কথায় একটা অ্যান্সার দেন তো, যারা আগে ক্লাসগুলো করছেন। When does international humanitarian law apply? কখন অ্যাপ্লাই হবে? সহজ অ্যান্সার। যখন কেউ স্যার ওয়ার ক্রাইম করবে স্যার, যখন কেউ হ্যাঁ, থ্যাংক ইউ। It's applied only to armed conflict. সশস্ত্র যুদ্ধ, আর্ম কনফ্লিক্টের সময় অ্যাপ্লাই হবে, আর্ম Yes, sir. কনফ্লিক্ট যখন হবে। কারণ আর্ম কনফ্লিক্ট হলে কি হয়? হতাহত হয়, মানুষ মারা যায়, নিহত হয়, আহত হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রপার্টি ধ্বংস হয়। Yes, তাহলে sir. ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অ্যাপ্লাইজ অনলি টু আর্মড কনফ্লিক্ট। It does not cover internal tensions or disturbances such as isolated acts of violence. এটা কোনো ইন্টারনাল অ্যাক্টিভিটির জন্য কি হয় না, ব্যবহৃত হয় না। The law applies only once a conflict has begun, and then equally to all sides regardless of who started the fighting. এখানে কে ফাইটিং স্টার্ট করছে এটা দেখার বিষয় না। আর্ম কনফ্লিক্ট হলেই যে শুরু করুক, যে পক্ষে শুরু করুক, উভয় পক্ষের ক্ষেত্রে কি হবে? এই আইনগুলো প্রয়োগ হবে। International humanitarian law distinguishes between international and non-international armed conflict. International armed conflicts are those in which at least two states are involved. They are subject to a wide range of rules, including those set out in the four Geneva Conventions and additional protocols. তাহলে আমরা এখানে দেখলাম ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল ডিস্টিংগুইশেস বিটুইন ইন্টারন্যাশনাল এন্ড নন ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট। তাহলে আর্ম কনফ্লিক্টের মধ্যেও কি আছে? একটা পার্থক্য আছে। একটা হলো ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট, আর একটা হচ্ছে কি নন ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট। এটা একটু খাতায় লিখে রাখেন। Conflict. Yes, sir. জহিরুল ইসলাম, আপনার বাচ্চা কাচ্চা স্যার। চিল্লাচিল্লি করতেছে। আইটেল P11 কে? আপনি কি আপনার মোবাইলে মডেল দেখাচ্ছেন নাকি আমাদেরকে? স্যার আসুন আইটেল স্যার স্যার কে? স্যার আমি আরব আলী। আরব আলী, নাম লিখো, নাম লিখো। স্যার ওই যে জুম অ্যাপসের স্যার একটু সমস্যা হয়েছিল, তো এই জন্য স্যার আনইনস্টল হয়ে গেছিল। বললাম তো, এখন তো ইনস্টল হয়েছে। তোমার নামটা তুমি লিখতে পারবা না এখানে? স্যার লিখে এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। আর কি? স্যার আনইনস্টল হয়ে গেছিল স্যার। ওকে, এখন ঠিক হয়ে গেছে। কারণ নাম না থাকলে বোঝা যায় না। ঠিক আছে।
আচ্ছা, আর্ম কনফ্লিক্ট কয় ধরনের হয়? খাতায় লিখছেন? 2 ধরনের। ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট, নন ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট। তাহলে ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট বলতে কি বোঝায়? যেখানে অন্তত 2টা রাষ্ট্র জড়িত আছে কোনোটা যুদ্ধে বা কোনো সশস্ত্র যুদ্ধে। তাহলে ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্টস আর দোজ ইন হুইচ অ্যাট লিস্ট 2 স্টেটস আর ইনভলভড। অন্ততপক্ষে 2টা রাষ্ট্র এখানে ইনভলভ থাকতে হবে। On the other hand, non-international armed conflicts are those restricted to the territory of a single state. যেটা একটা সিঙ্গেল রাষ্ট্র, একটা একক রাষ্ট্রের মধ্যে যেটা সংঘটিত হয়। Involving either regular armed forces, fighting groups, or armed dissidents or armed groups fighting each other. A more limited range of rules apply to internal armed conflicts and are laid down in Article 3, common to the 4 Geneva Conventions as well as in Additional Protocol 2. It's important to differentiate between international humanitarian law and human rights law while seek and the wounded and in restricting the use of barbaric weapons, given that this body of law applies during times of extreme violence. Implementing the law will always be a matter of great difficulty. That said, striving for effective compliance remains as urgent as ever. তার মানে নন ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট হচ্ছে যেখানে সিঙ্গেল রাষ্ট্র তাদের ইন্টারনাল যেই কনফ্লিক্ট হয়, বিভিন্ন রাষ্ট্রে দেখবেন যে আপনাদের বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, সশস্ত্র গ্রুপ থাকে। এই সশস্ত্র গ্রুপের মধ্যে যখন ইন্টারনালি কোনো ধরনের কনফ্লিক্ট হয়, এগুলো নন ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট। যেমন শ্রীলঙ্কাতে একসময় এলটিটি ছিল। যেমন বাংলাদেশেও কিছু পার্বত্য এলাকায় এই ধরনের কিছু সংগঠন আছে যাদের সাথে সেনাবাহিনী ফাইট হয় মাঝে মাঝে, যদিও এগুলো এখন নিয়ন্ত্রণে আছে। তাহলে আমরা বুঝলাম কখন ইন্টারন্যাশনাল কি বলে হিউম্যানিটেরিয়ান ল অ্যাপ্লাই হয়। আর একটা question ছিল, হ্যাঁ, কোশ্চেন কি বলো? স্যার বিগত স্যার এটা হবে না কথা বুঝতেছি না। স্যার, সশস্ত্র কোনো ঝামেলা ছাড়া কি হ্যাঁ, এটার নামে যুদ্ধ আইন। হ্যাঁ, প্রশ্নটা যদি আমি বুঝে থাকি, খুবই নেটওয়ার্ক সমস্যা করতেছে মনে হয় যে প্রশ্নটা করেছো। সশস্ত্র যুদ্ধ ছাড়া এটা অ্যাপ্লাই হবে কিনা, এই যুদ্ধটাই এই আইনটাই তৈরি হয়েছে কোনো সশস্ত্র যুদ্ধ হলে যুদ্ধ কমানোর জন্য। অতএব এটা অ্যাপ্লাই হবে যখন কনফ্লিক্ট হবে তখন। পরের পয়েন্ট, হোয়াট শুড বি ডান টু ইমপ্লিমেন্ট দ্য ল। এই আইনটাকে বাস্তবায়ন করতে গেলে কি কি করা উচিত, কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা আমাদের সাজেশন কি হবে এখানে? Measures must be taken to ensure respect for international humanitarian law. States have an obligation to teach its roles to their armed forces and the general public. They must prevent violations or punish them if they nevertheless occur.
তার মানে হচ্ছে এখানে স্টেট, প্রত্যেকটা রাষ্ট্র যারা এটা পার্টি। আমি যে ইনস্ট্রুমেন্ট গুলোর কথা বলে আসছি, ইনস্ট্রুমেন্ট গুলো কি ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা সাইন করেছে যারা, প্রত্যেকটা স্টেট পার্টি তার নিজের দেশে এগুলো কি করবেন, টিচ করবেন, মানে শিক্ষা দিবেন। তাদের যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন ফোর্স এবং সাধারণ জনগণ সবাইকে কি করবেন, শিক্ষা দিবেন যে এই ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লকে যেন সবাই মানে, এই মর্মে শিক্ষা দিতে হবে। They must prevent violations or punish them if these nevertheless occur. তার মানে বলা হয়েছে তারা ভায়োলেশন কমানোর জন্য রাষ্ট্রগুলা কি করবে, পদক্ষেপ নিবে। In particular, they must enact laws to punish the most serious violations of the Geneva Convention and additional protocols. বলা হয়েছে কি জেনেভা কনভেনশন এবং এডিশনাল প্রটোকল গুলো মানার জন্য তারা নিজেদের দেশে আইন তৈরি করবে এবং সেই আইন যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। which are regarded as war crime. বলা হয়েছে কি যে ফোর জেনেভা কনভেনশন আছে, এডিশনাল প্রটোকল আছে, এই বিধানগুলো লঙ্ঘন করলে কি হবে, ওয়ার ক্রাইম হবে, যুদ্ধ অপরাধ হয়ে যাবে। সেই যুদ্ধ অপরাধকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র আইন তৈরি করবে। যেমন আমাদের রাষ্ট্র আইন তৈরি করেছে এবং যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, হচ্ছে, চলমান আছে। কথা কি বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা রাষ্ট্র যদি নিজ নিজ আইন তৈরি করে এই ভায়োলেশনকে তারা করে প্রিভেন্ট করে, তাহলে কি হবে, এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। যেমন মিয়ানমারের কথাই আমরা ধরি, মিয়ানমার যে রোহিঙ্গাদেরকে মেরে কেটে জেনোসাইড করে গণহত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দিতে, যদি মিয়ানমার রাষ্ট্র এই জেনেভা কনভেনশন গুলাকে মান্য করত, রেসপেক্ট করত, তাহলে তাদের দেশে যদি আজকে একটা আইন থাকতো, যুদ্ধাপরাধ আইন বা গণহত্যার বিরুদ্ধে আইন, এই আইন যদি তারা ইমপ্লিমেন্ট করতো তাহলে কিন্তু এই এই হত্যাকাণ্ড হইতো না, রোহিঙ্গাদেরকে পালিয়ে আসতে হতো না। কি বোঝা গেছে কিনা? জি স্যার। তাহলে হোয়াট শুড বি ডান টু ইমপ্লিমেন্ট দ্য ল, এটা দিয়ে আমরা কি বুঝলাম? এখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় লেভেলে কি করতে হবে, পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে তার জনগণকে এবং তার সশস্ত্র যে বাহিনী আছে বা সশস্ত্র গ্রুপ আছে তার কি করতে হবে, শিক্ষা দিতে হবে যে এরকম একটা ইন্টারন্যাশনাল ল আছে, সেই ল এর প্রতি আমাদের কি থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে। এবং রাষ্ট্র কি করতে হবে, আইন তৈরি করবে। আইন তৈরি করে সেই জেনেভা কনভেনশন এবং অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে কমপ্লাই করতে হবে আইন করে, এবং সেখানে শাস্তির বিধান রাখতে হবে যে কেউ যদি ওয়ার ক্রাইম করে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে বা যে কোনো ধরনের অপরাধ করে, সেটা তো দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এবং সেটা মানলে, কমপ্লাই করলে কি হবে, অপরাধগুলো কমে আসবে। তারপর বলতেছে measures have also been taken at an international level. Tribunals have been created to punish acts committed to two recent conflicts, the former Yugoslavia and Rwanda. An international criminal court with the responsibility of repressing inter alia war crimes was created by the 1998 Rome Statute. একটা এক্সাম্পল ইন্টারন্যাশনাল এরিনাতে আছে, যেটা এক্সাম্পল এখন আমি দিলাম। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নামে একটা কোর্ট আছে, আইসিসি। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আইসিসি নামে একটা আছে কিনা, এটা কিন্তু আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না। এই আইসিসি বলতে বোঝায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। 1998 সালে রোম স্ট্যাটিউট হয়েছিল। রোম মানে ইতালির রোমে হয়েছিল সেই স্ট্যাটিউটটা। একটা
একটা সম্মেলনের মাধ্যমে রোম স্ট্যাটিউটের মাধ্যমে আইসিসি হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রোম স্ট্যাটিউটের মাধ্যমে দুইটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। These are the glaring examples in the international arena to repress the war crimes, crimes against humanity and genocide. রুয়ান্ডাতে একটা ট্রায়াল হয়েছিল, যুগোস্লাভিয়াতে ট্রায়াল হয়েছিল। রুয়ান্ডাতে একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হয়েছিল। ওটাকে বোঝা গেছে? এর ঘটনা গত ক্লাসেও বলেছিলাম, ওই দেশে 90-এর দশকে দুই পলিটিক্যাল পার্টির মধ্যে মারামারি হয়েছিল, সশস্ত্র সংঘাত হয়েছিল, যার প্রেক্ষাপটে 10 লক্ষ মানুষ সেখানে মারা যায়। কথা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে এটা একটা জেনোসাইডের পর্যায়ে চলে গিয়েছিল, এবং এই জেনোসাইডকে কেন্দ্র করে রোম স্ট্যাটিউট তৈরি হয়। রোম স্ট্যাটিউট মানে একটা আইনের নাম। ইন্টারন্যাশনাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এগুলোর নাম হয় মূলত যেই দেশে সম্মেলনটা হয় ওই সম্মেলন ওই দেশের নাম অনুযায়ী। যেমন ঢাকাতে যদি কোনো সম্মেলন হয় তাহলে বলা হবে কি ঢাকা কনভেনশন। রোমে হয়েছিল বিধায় ওই স্ট্যাটিউট বা আইনের নাম হচ্ছে কি রোম স্ট্যাটিউট। এই রোম স্ট্যাটিউটের মাধ্যমে কি করা হয়? আইসিসি প্রতিষ্ঠিত হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটাকে মাথায় থাকবে, যে কোনো ভাই ভাই জিজ্ঞাসা করবে কিন্তু এটা, যে আইসিসি কিভাবে প্রতিষ্ঠিত হয়, কোন আইনের মাধ্যমে, এটা খাতায় লিখে রাখেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বলেন তো দেখি একটু। রোম রোম স্ট্যাটিউটের মাধ্যমে। রোম স্ট্যাটিউট, রোম স্ট্যাটিউট হয় 1998 সালে। আর সেই রোম স্ট্যাটিউট দিয়ে আইসিসি প্রতিষ্ঠিত হয়, এবং সেই আইসিসি তে প্রথম বিচার হয় রুয়ান্ডার যে ট্রাইব্যুনাল হয়েছিল। রুয়ান্ডা 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। তারপর যুগোস্লাভিয়া, ফরমার যুগোস্লাভিয়াতেও ট্রায়াল হয়েছিল, বিচার হয়েছিল, যুদ্ধাপরাধ এবং গণহত্যা বিচার হয়েছিল যুগোস্লাভিয়া। তার মানে কি এখানে রোম স্ট্যাটিউটকে ইমপ্লিমেন্ট করার জন্য যুগোস্লাভিয়া, তারপরে কি রুয়ান্ডা, তারা আইন করে সেগুলোর বিচার করেছে। স্যার স্যার বসনিয়া হার্জেগোভিনাতে হয়েছিল তো সশস্ত্র বিচার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে হোয়াট শুড বি ডান টু ইমপ্লিমেন্ট দ্য ল, কথা কি বোঝা গেছে? কি স্টেট লেভেল থেকে মেজার নিতে হবে, আইন করতে হবে, আইন করে যারা অপরাধ করবে, গণহত্যা করবে, তাদের বিচার করতে হবে। জি স্যার। স্যার আইসিসির সাথে কি ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিসের কোন সম্পর্ক আছে? না, জি স্যার, আইসিসির সাথে স্যার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কোন সম্পর্ক আছে স্যার? না 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 না, আইসিসি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত, ফৌজদারি মামলা বিচার হয় সেখানে। কথা বোঝা গেছে? আর আন্তর্জাতিক আদালত যেটা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা আলাদা বিষয়, এটা দিয়ে হেগে আছে। এখানেও বিচার হয়, এখানে মূলত কোন একটা আন্তর্জাতিক বিষয়ে প্রাথমিক শুনানি হয়ে তারা একটা রিকমেন্ড করে। কথা বোঝা গেছে কিনা? রিকমেন্ড করলে যদি এখানে কোনো গণহত্যার কোনো আভাস থাকে তখন তারা এটা আইসিসি তে রেফার করে দেয়। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। তার মানে আইসিসি এন্ড আইসিজে দুটা আলাদা বিষয়, দুটা আলাদা কোর্ট। তাহলে দেখা যাচ্ছে কি, whether as individuals or through governments and various organizations, we can all make an important contribution to compliance
উইথ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। আমরা সবাই ব্যক্তিগত পর্যায় থেকে বা কোনো সাংগঠনিক পর্যায় থেকে বা সরকারের পর্যায় থেকে সবাই আমরা চাইলে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি আন্তর্জাতিক মানবিক আইনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। এর মধ্যে আমরা কিছু এক্সাম্পল দিলাম, আবার কিছু সাজেশনও দিলাম। এক্সাম্পল কি দিলাম? রোম স্ট্যাটিউটের মাধ্যমে কি এই গণহত্যার বিচার হয়েছিল রুয়ান্ডাতে, ফরমার যুগোস্লাভিয়াতে। আমরা আরো বললাম কি এই আন্তর্জাতিক মানবিক আইনকে বাস্তবায়ন করার জন্য স্টেট লেভেলে কি করতে হবে? আইন তৈরি করে বিচার করতে হবে। এই হলো মোটামুটি সংক্ষেপে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের কিছু বেসিক ধারণা। আমরা কিছু বেসিক ধারণা পাইলাম। এবার আমি আপনাদের কিছু বিষয় শেয়ার করব। একটু সংক্ষেপে আমরা হিস্ট্রিটা আলোচনা করব। আমাদের বোধহয় ক্লাস প্রথম লিঙ্কটা বোধহয় 40 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের গ্রুপে একটু শিটগুলো শেয়ার করে দিই।